নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ পড়ে শোনাচ্ছি নবনীতা দেবসেনের অসাধারণ একটি ভ্রমণ কাহিনী, করুণা তোমার কোন পথ দিয়ে, তার পঞ্চম পর্ব। প্রসঙ্গত বলে রাখি, এইভাবে পর্বভাগ আমি করেছি। মূল বইয়ের অধ্যায় ৮ আমি পড়ে শোনাচ্ছি। স্বর্গারোহণ পর্ব, তৃতীয় স্বর্গ। হাঁটছি তো হাঁটছি, গোড়াতেই ডান দিকে একটা পুলিশের তাঁবু দেখে আমি রাস্তা ছেড়ে নেমে গিয়ে জেনে এসেছি, যদি গভর্নরের তাঁবুর পাশে যেতে চাই তাহলে ৪ নম্বর ব্রিজ দিয়ে পার হতে হবে। চক্রবর্তী রাস্তার ছবি এঁকে দেখিয়ে দিয়েছেন। গভর্নরের তাঁবুর পাশেই টুরিস্ট ব্যুরো এবং প্রেস। আনন্দময়ী মায়ের তাঁবু কোথায় পুলিশ জানেন না, কিন্তু প্রেসের কাছে পৌঁছতে পারলে আনন্দময়ী মাকে পাওয়া অসাধ্য হবে না। শুনেছি ইন্দিরা গান্ধীও তাঁর ভক্ত। আনন্দময়ীর দেওয়া মালা গলায় পরে ইন্দিরার ঢের ছবিও দেখেছি কাগজে। শার্দুল সিংয়েরও তাই অভিমত। টুরিস্ট ব্যুরোকেই লক্ষ্য করে এগোতে হবে অথবা প্রেস, কেননা এগুলো সবাই জানবে। বিশেষ একজন ধর্মগুরুর আশ্রম যদি নাও বা জানে। মানুষ মানুষ মানুষ। রাস্তাটা উঁচু বাঁধের মতো, দুপাশে ঢালু হয়ে নেমে গেছে মাঠ। মাঠে তাঁবু, মানুষ, গাছপালা। এক জায়গায় দেখি পরপর বেশ কয়েকটি স্বাস্থ্যবান হাতির পায়ে শিকল পরিয়ে খোঁটায় বাঁধা রয়েছে গাছের নিচে। এত মানুষের মধ্যে হঠাৎ কিছু হাতি দেখে কেন জানি না খুব আহ্লাদ হলো। একসঙ্গে এত হাতি, কিন্তু কেন? এই হাতিরা এখানে কি করছে? এখানে কি সার্কাস টার্কাস, না সোনপুরের মেলার মতো? লালা বললে, এদের মেলায় ঢুকতে দেওয়া হয়নি এবারে, হাতি ভেতরে নিয়ে যাওয়া বারণ। তাই যেসব সন্ন্যাসীরা হাতিতে এসেছে তারা এখানে ওখানে হাতি জমা রেখে হেঁটে গঙ্গাদ্বীপের আখড়ায় গিয়ে আছেন। বিদ্যুৎ চমকের মতো মনে পড়ে গেল আগের পূর্ণকুম্ভের বিষণ্ণ প্রসঙ্গ, যেবার নাগা সন্ন্যাসীদের হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে স্বর্গলাভ করেছিলেন কয়েক হাজার অসহায় পুণ্যার্থী। থাক, হাতিরা ভালোই আছে মেলার বাইরে, এখানেই তোমাদের ঢের পুণ্য হবে। সামনের বারে হাতি জন্ম হবে না, মাহুত জন্ম হবে, এই তো প্রার্থনা। খানিক পরে দেখি উট, মাল বইছে উটের গাড়ি এবং উট, দলে দলে পুণ্যার্থে হেঁটে চলেছেন। তাদেরও হাতে বগলে মাথায় মালের বোঝা। অনেক সাধু সন্ন্যাসীও যাচ্ছেন, লোটা কম্বল নিয়ে সুখী পুরুষ তাঁরা। লালার মাথায় আমার সুটকেস, গোঙা বাবার বেডিং ও কিট ব্যাগটি বইছে। আমার ফুটুনির ঝোলা, জলের বোতল, কম্বল, ব্রিফকেস, আঁচল, শাল, কোঁচা ইত্যাদি আমারই করস্থ আছে। কচি কচি মুখ দুখানি যেন পদ্মফুলের মতো আলো হয়ে আছে ময়লা পোশাকের ওপর। সেই পদ্মমুখে বিস্তর ধুলো ময়লা, শুধু তারই মধ্যে ঝকঝক করছে দুটি হাসি ভরা সরল চোখ। ওদের দিয়ে ভারী ভারী বোঝা বহন করিয়ে তারপর কুম্ভ স্নান করলে সেটা মোটেই পুণ্য স্নান হবে না। তাই বললুম, এবারে এসব খুচরো জিনিসগুলো লালা নাও, আমি নিচ্ছি সুটকেস। লালা আপত্তি করলে, ওগুলো তো ভারী নয়, এইটাই ভারী। তা হোক লালা, তুমি আমার কথাটা শোনো। বাবাও কিট ব্যাগটি গোঙার হাত থেকে কেড়ে নিয়ে নিলেন। দেখেই আমার সিভালরি জেগে উঠল। বাবার হাত থেকে কিট ব্যাগ আমি কেড়ে নিলাম। বাবা,
মেয়ের সামনে আপনি ব্যাগ বইবেন, এ কি হতে পারে? বলতে না বলতে দেখি গোঙা টানাটানি করছে আমার সুটকেসটা নিয়ে। এই রকমই চলল সারা রাস্তা বদলা বদলি। আমরা সবাই মিলে সব মাল ভাগাভাগি টানাটানি করে বইতে লাগলাম। শার্দুল সিংও কম যেতে রাজি নন। নিদেন পক্ষে কেড়ে করে কম্বলটা জলপাত্রটা তো বইবেনি। তার মিলিটারি ট্রেনিংয়ে স্ত্রীলোকের হাতে মাল দিয়ে নিজে শূন্য হাতে যাওয়া প্রাণ থাকতে দুঃসাধ্য। আর আমার কলকাতা ছেড়ে আসা দুটো মেয়ের কচি মুখ আমি কেবলই লালা গোঙার ধুলো ময়লা মাখা মুখে দেখতে পাচ্ছি। ওদের দিয়ে সবটা মাল বওয়ানো আমার মায়ের প্রাণেও অসম্ভব। নেহাত একা সত্যিই বইতে পারবো না, আর ওদের মাল বওয়ার অভ্যেস আছে, তাই আমাদের দুজনের মাল আমরা চারজনে ভাগ করে বইতে লাগলুম। ওফ, মালের বোঝা তো নয়, এই যেন পাপের বোঝা। অথচ এসেছি তো মাত্র সঙ্গে 3টে চেঞ্জ নিয়ে, তার একটা রয়েছে পরনে। যাবতীয় গরম পোশাকও সমস্তই রয়েছে পরনে। পায়ে এক জোড়া মোজা ছিল, এক সময় থেমে আরেক জোড়াও পরে ফেললুম তার ওপরে। পায়ে শীত করছে। হায়দ্রাবাদে তিরুপতিতে কিছু উপহার দ্রব্য কেনা হয়েছে, আর পাওয়া হয়েছে প্রচুর বইপত্র। তারই ফল এই। ওই সরস্বতীর প্রসাদটাই মাটি করেছে, অথচ তাঁরই কল্যাণে যে আসাটা সম্ভব হলো, তা সেই কৃতঘ্ন পাপ মনে খেয়ালই হলো না তখন। সরস্বতীর তো কাণ্ডজ্ঞান নেই, সকলেই জানে। মাঝে মাঝে উঠকে সসম্ভ্রমে পথ ছেড়ে দিয়ে আমরা চলেছি। পথের পাশে মাঠে মাঝে মাঝে দেখছি ধুলোয় ঝুপড়ি বাঁধা, বিছানা পাতা, উনুন গড়া, রান্না হচ্ছে, খাওয়া হচ্ছে, কম্বল মুড়ি দিয়ে ধুলোয় ঘুমোচ্ছে দুরাগত পথক্লান্ত। গোড়ায় আমরা অনেকক্ষণ ধরে একটা বাজারের মধ্যে দিয়ে গিয়েছি। দুদিকের দোকানে কম্বল ঝুলছে, পুঁতি চুমকির কাজ করা বিয়ের ওড়নাও ঝুলছে। দোকানে দোকানে চা বিস্কুট বিক্রি হচ্ছে। আমার মনে হলো ছেলে দুটোকে কিছু খাইয়ে নিলে হতো। শার্দুল সিংকে বলতেই তিনি বললেন, নিশ্চয়ই, কিন্তু সেটা হয়তো মেলায় পৌঁছে খাওয়ানোই ভালো। পথে কখন যে সন্ধে হয়ে যায়, এত ভিড় যে মানুষে মানুষে গায়ে গা ঠেকে যাচ্ছে, মালে মাল বেঁধে যাচ্ছে, দ্রুত যাওয়াই যায় না। অবশ্য আমরা দ্রুতগামী জীব নই, আপাতত একজনও, সকলেই ভারবাহী ধীর গতি জন্তু। পথে সন্ধে হয়ে গেলে খুঁজে পাবো না অচেনা আস্তানা, তাই মেলায় পৌঁছে যাওয়াই ভালো। তখন আমার মনে হলো দুজনকে লজেন্স জুস কিনে দিলে কেমন হয়, অন্তত গলাটা ভিজবে। ভাবা মাত্রই একটা অদ্ভুত ঘটনা ঘটল। উল্টো দিক থেকে নেভি ব্লু রঙের লম্বা কোট মাথায়, শেঠেদের কালো টুপি আর ধুতি পরা এক মাঝবয়সী ভদ্রলোক এগিয়ে এসে লালার একটি হাত ধরে তাতে এক মুঠো সাদা ধবধবে বড় বড় চিনির বাতাসা পুড়ে দিলেন। আমি অমনি গোঙার হয়ে তাড়াতাড়ি হাত পেতে দাঁড়ালুম। যেহেতু গোঙার দুহাতে বেডিংটা মাথায় ধরা, আমাকেও তিনি দিলেন বাতাসা, দিয়ে বাতাসার ঠোঙা নিয়ে জনসমুদ্রে মিশে গেলেন। আমি গোঙার লাজুক লাজুক হাসি মুখে আর ছিন্ন পকেটে ভরে দিলুম ধবধবে বাতাসা। ইস, গোঙা একটা নাম হলো। লালা, তোমার ভাইয়ের আর কোনো নাম নেই? রাম, রহিম, মুন্না, পাপ্পু কিচ্ছু না? গোঙা বাতাসা খেতে খেতে মাথার উপরে ভারী জিনিস সামলে সন্তর্পণে চোখের মনি নেড়ে ইশারা করল, না, নেই। লালা বলল, গোঙাই ওর নাম, আমার যেমন লালা। কি নির্মম আমাদের দেশ, কি উৎকট নগ্ন আমরা! এর যে সাহেব শুভরাজে ঢের ভদ্দর। সেখানে এই যুগে
একটা বোবা শিশুর নাম কেউ বোবা রাখছে, এটা কিন্তু ভাবতে পারি না। আর এমনই হাসি খুশি, বুদ্ধিমান এবং শ্রবণশীল সুস্থ ছেলে। ঠিকমতো চিকিৎসা হলে, অর্থাৎ অবস্থাপন্ন ঘরে জন্মালে, সে ছেলে নিশ্চয়ই কথা বলতো। বোবা হওয়ার কথা ছিল না ওর। লালা খুবই আদরের নাম, লালা, নন্দ দুলালা। আর তারই ছোট্ট ভাইটির নাম হবে কেন গোঙা? কেন কেন? এমন সময় শার্দুল সিং বললেন, নবনীতা, লক্ষ্য করেছ, কুম্ভমেলায় প্রবেশ করার আগেই ভগবান তোমার ইচ্ছা পূরণ করতে শুরু করেছেন। তার কণ্ঠস্বর চাপা উত্তেজনায় কাঁপছে। কেন বলুন তো? বাহ, তুমি যেই ইচ্ছে করলে যে বাচ্চা দুটোর মুখে কিছু খাবার তুলে দেবে, অমনি ঈশ্বর স্বয়ং সেই খাবার জুটিয়ে দিয়ে গেলেন। তোমাকে আর দাঁড়াতে হলো না, দেরিও হলো না। দেখলে না? শার্দুল সিংয়ের কথায় আমার গায়ে হঠাৎ কাঁটা দিল। সত্যি তো, ওই লোকটি কে? কেনই বা উল্টো দিক থেকে উজান বেয়ে এলো? জনতা তো এখানে এক স্রোতা, সকলে একই লক্ষ্যের যাত্রী। কেনই বা এত লোক ছেড়ে আমাদের লালা গোঙার অঞ্জলিতেই ভরে दिल সে মিষ্টান্ন? लाला, तुम लोग उन आदमी को पहचानते हो? कौन आदमी जिसने मिठाई दिया? नहीं तो? নিশ্চয়ই পুণ্যলোভী কোনো তীর্থযাত্রী হবেন। শিশু ভোলানাথকে তিনি অর্ঘ্য দিয়ে গেলেন নিজেরই মনের তৃপ্তির জন্য। এ তার পুণ্য অর্জনের এক পথ, নাকি শার্দুল সিং যা বলছেন তাই? স্বয়ং ঈশ্বরই আমার মনের বাঞ্ছা পূর্ণ করতে এগিয়ে এসেছিলেন। ইচ্ছে করছে শেষের ব্যাখ্যাটাই বিশ্বাস করতে এই আকুল ভিড়ে। এই পবিত্র ধুলোয়, এই ম্লান হয়ে যাওয়া সূর্যালোকে এটাই মানায়। তিনি এসেছিলেন আমার জন্য, আমার কাজে। তিনি এসেছিলেন আমার কাছে। ভাবলে ক্ষতি কি? ভাবতে পারলে তো অনেক লাভ। শার্দুল সিংয়ের সেই মস্ত লাভটা হয়ে গেছে। 17 লক্ষ টাকার লটারি নিতে গেছেন তিনি এখানে, এইমাত্র। ভাগ্যবান পুরুষ। আর তুমি একটা 100 টাকার কনসোলেশন প্রাইজও তুলতে পারলে না নবনীতা? এতই তোমার জ্ঞান বুদ্ধির পাথর বোঝা? না হয় চোখটা বুঝে এক মুহূর্ত মেনেই নেবে। তোমার মধুসূদন দাদা এসেছিলেন, যেই তুমি চাইলে ওরা মিষ্টি খাক, অমনি ওদের মিষ্টি খাইয়ে গেলেন তিনি নিজেই। ঈশ্বর দর্শন কি অপার্থিব, অন্যরকম কিছু, নাকি এই রকমই? আমি তো ভজন পূজন জপ তপ কিছুই জানি না, অথচ অনেকবারই আমার বিস্মিত হৃদয়ের সামনে ঈশ্বরের করুণা ফুটে উঠেছে, যা আমার কদাচ প্রাপ্য নয়। সেই অহৈতুকী কৃপা আমার জীবনেই উথলে পড়ছে বারবার। ঈশ্বর নিশ্চয়ই দেখিনি, কিন্তু মাঝে মাঝে যুক্তির ঘরে চুরি করে অন্যের চোখে দেখতে দোষ কি? এই তো পুণ্যবান শার্দুল সিংহ খুব কাছ থেকে এইমাত্র তাকে দেখতে পেলেন। বাতাসে খেতে খেতে বাচ্চারা পথ দেখিয়ে আগে আগে চলছে। আশেপাশে সকলেই যে যার নিজের মাল বইছেন, শুধু আমাদের বেলাতেই সহায়ক আছে। হঠাৎ খেয়াল হলো, এও তো মস্ত এক ভগবদ কৃপাই। এই সুবিধা তো পাওয়ার কথা ছিল না আমাদের। মনে পড়ে গেল ছেড়ে আসা পার্কিং লটের গাড়িতে বন্দি সেই দুজন বাঙালি মহিলার আফসোস। দুদিন ধরে এখানে এসেও তাদের সঙ্গমে স্নান হয়নি, কারণ মালপত্তর ফেলেও যেতে পারেননি, নিয়েও যেতে পারেননি, এবং সঙ্গের একমাত্র পুরুষটি তাদের এই ভিড়ের মধ্যে যেতে একলা ছাড়েননি। তিনি একলা অগত্যা চলে গেছেন নাইতে। আমাদের লালা গোঙার মধ্যেই ঈশ্বরের অপার করুণা এসেছে। এইবার মেঘ করে পবিত্র তীর্থরজ উড়তে লেগেছে আকাশ ছেয়ে। নাকে রুমাল চাপতে হচ্ছে শার্দুল সিংকেও। অথচ জয়পুর ধুলোরই দেশ। আমার ধুলো ধোঁয়াতে আবার প্রবল অ্যালার্জি। এতক্ষণে উচিত ছিল ফ্যাঁচ 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 শুরু হয়ে যাওয়া,
তারপরেই শোঁ শোঁ করে ঝড়ের গর্জন উঠবে বক্ষপঞ্জরে, সঙ্গে সঙ্গে ঝড়ো ঝড়ো ঝরবে বাড়িধারা নাসা গহ্বর দিয়ে। কই সেসব নৈসর্গিক দুর্লক্ষণ তো দেখা যাচ্ছে না। দেখা দিলে অবশ্য যাত্রা আজকের মতো এখানেই সমাপ্ত হতো আমার। ব্যাগ থেকে বেরোবে কার্টিজনের ধন্বন্তরী বিষবড়ি আর সঞ্জীবনী স্প্রে সুধা, যথা তথা বিশ্রাম নিয়ে ফুলো ল্যাজ গুটিয়ে কালই ঘটবে খুকুমনির প্রত্যাবর্তন। চান্স পেলে আমার হাঁপানি এতই বেড়ে ওঠে যে কাছাকাছি উপস্থিত সুস্থ ব্যক্তিদের পক্ষে সে দৃশ্য সহ্য করা আমার শ্বাস প্রশ্বাস নেবার কষ্টের চেয়েও বেশি কষ্টকর হয়ে দাঁড়ায়। এত সত্ত্বেও আমার যত্রতত্র বিহারের উৎসাহে ভাটা পড়েনি। যদি অসুখ করে তখন তো কষ্ট হবেই, অসুখ করতে পারে এই ভাবনায় আগে থেকে কষ্ট পাই কেন? তাই আমি সবসময় ধরে নিই অসুখ করবে না, কখনোই করবে না, অসুখ নেই। দুঃখের বিষয় সদা সর্বদা এই ধরে নেওয়াটা কার্যকারী হয় না। মাঝে মাঝে অসুখই আপার হ্যান্ড পেয়ে যায়। তা যাক, তবু বিশ্বাস হারানো পাপ। আমি সেটাকে জীবনের ধ্রুবতারার মতো মেনে চলতে চেষ্টা করি। আমি জানি রিপুতাড়িত মৃত্যু শাসিত অমানুষিক এই মানুষই আবার পারে দেবোচিত অসাধ্য সাধনে। ঠিক তেমনই শরীরের বেলাতেও একটা সদুপদেশ তৈরি করে নিয়েছি আমি। শরীরের ওপর বিশ্বাস হারানো পাপ। যদিও শরীর মানুষের মতোই বিশ্বাসভঙ্গ করে, তবুও শরীরের নামই তো মহাশয়। যা সবে আলবাত তাই সইবে, এই বিশ্বাসেই আমি চোখ বুঝে চলি। প্রসিদ্ধ গরিবী হটাওয়ের মতো আমার স্লোগান হলো উদ্বেগ হটাও। যদিও জানি এই জটিল জগতে কোনোটি সহজে হটবার নয়। আমার মা অবশ্য এই সুগভীর ফিলোসফিকে শরীরের ওপর অকথ্য অত্যাচার বলে অভিহিত করেন। কিন্তু মায়েরা বড় একবজ্ঞা অবুঝ জাত। তাদের দৃষ্টিভঙ্গি একদম ভোঁতা, অযৌক্তিক। যতই বলি দেখো চে গুয়েভারা অত জোর হাঁপানি নিয়ে বনে জঙ্গলে কি যুদ্ধই না করে বেরিয়েছেন। দেখো চারু মজুমদার ওই কার্ডিয়াক হাঁপানি এবং আরও 5টা রোগ শুদ্ধ দেশে কি কাণ্ডটাই না বাঁধিয়ে গেলেন। মা ইমপ্রেসড হন না মোটেই। এই ধুলোয় এই ঠান্ডায় এভাবে আমাকে দেখতে পেলে মা বেচারা কি করতেন আজ? বাঁধানো পথ ছেড়ে ছেলেরা একসময় পাশের মাঠে নেমে পড়েছে। এমনি মাঠেই বাঁধা ছিল উটের গাড়ি। যাত্রীদের শোয়া খাওয়া ঝোপড়ি বাঁধা হচ্ছিল। পথের মাঝে একটা মস্ত ইদারা পেরিয়েছি গাছতলাতে। সেটা ঘিরে অনেক গ্রাম্য যাত্রী বিশ্রাম করছেন। এই ঝুঁসিই নাকি পুরাকালে পুরোরবার রাজধানী ছিল। কে জানে এই ইদারাই সেই সমুদ্রকূপ কিনা। দূর থেকেই দেখি পথের পাশে এক জায়গায় ধবধবে সাদা পরিষ্কার কাপড় বাঁশের ফ্রেমে ঘেরা অনেকখানি জায়গা। তার গায়ে হিন্দিতে সাইনবোর্ড আঁকা শৌচাগার। তারই পাশ দিয়ে যেতে হবে ভেবে নাক বেচারি বেজায় ভয় পেয়ে গেল। কাছাকাছি গিয়ে নাক কিন্তু খুব অবাক। ব্লিচিং পাউডারের প্রাণারামকারী কড়া গন্ধ আসছে। যেটা ভাবা গেছিল সেটা নয়। রাস্তার ধারে ধারেই চোখে পড়ছে নিচু পাইপ থেকে জল ঝরছে পরিষ্কার। সেখান থেকে পাত্র ভরে নিয়ে যাচ্ছেন যাত্রীরা। যথেষ্ট জল, যথেষ্ট জীবাণুনাশক ওষুধের বন্দোবস্ত হয়েছে দেখছি। ওদিকে অনবরতই কলেরার টিকে চেকিং হচ্ছে। হাঁটতে হাঁটতেই দুবার সার্টিফিকেট দেখাতে হলো।
গাড়িতেও 2বার দেখানো হয়েছে, এই নিয়ে 4বার। বাচ্চাদের পারছি নেই। দ্বিতীয় ফাঁড়িতে একজন পুলিশ বললে, আয় দি তোদের ইঞ্জেকশন দিয়ে। শুনে গোগা হেসে ফেলল, আর লালার মুখটি ভয়ে শুকিয়ে গেল। গোগা অতঃপর টেনে এক ছুট লাগালো। তারপরেই পুলিশটি তাড়া করল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে হাসতে চেঁচালো কেবল, ধর বেটাকে, ধর বেটাকে, পাকড়ো পাকড়ো, ভাগলো ভাগলো। এবারে লালার ছোট্ট ধরে প্রাণ এলো। সে একগাল ফর্সা হাসি হেসে দিল। চতুর্থ স্বর্গ। 4 নম্বর সেতু কাকে বলে বোঝা গেল না। সেতু চোখে দেখাই যাচ্ছে না, কেবল ঠিক ঠিক ঘন পিঁপড়ের সারির মতো মানুষের রেখা নদীর বুক জুড়ে সরীসৃপের মতো পশ্চিম মুখ এগোচ্ছে। দূরে শূন্য পথে আকাশের গায়ে 2টি সেতু ঝুলে আছে। তাদের রূপলি শরীরে শেষ সূর্যের নরম আলো। একটি সম্পূর্ণ, অন্যটি অসম্পূর্ণ। ওটি তো রেল সেতু, বোঝা গেল না অসম্পূর্ণটি কি অতীতের ভগ্ন স্মৃতি, না অগঠিত ভবিষ্যৎ স্বপ্ন। লালাও সেটা বলতে পারে না। যেখান দিয়ে আমরা হেঁটে পার হচ্ছি, ঈশ্বর জানেন সেটি কোন নদী, হয় গঙ্গা না হয় যমুনা। সরস্বতী নিশ্চয়ই নয়, যেহেতু যুক্ত বেনির 3টির মধ্যে এইটি অদৃশ্য। সেতুতে উঠতে যাবার আগে সামনের দিকে তাকালুম। ওপরের বালুচর সাদা সাদা তাঁবুতে ভর্তি। সেখান থেকে অজস্র ধোঁয়ার সাদা ঋজু রেখা উঠছে আকাশে, শত শত প্রার্থনার মতো। আর দক্ষিণ পশ্চিমে আরো জল, আরো পশ্চিমে আরো বালুচর, আরো তাঁবু, আরো ধোঁয়া, আর কি মানুষ! ধোঁয়া অত কি সবই উনুনের? শার্দুল সিং বললেন, না, ধুনির। সাধুরা ধুনি জ্বালিয়েছেন তো, শীতও কমে, আলো হয়। সেই ধুনির ধোঁয়া এই সব। উনিও স্থির হয়ে দাঁড়িয়ে, দূরে দৃষ্টি নিবদ্ধ, এক হাতে চোখ আড়াল করা, অস্তরবীর মুখোমুখি। ওর চোখ দিয়ে দূরে তাকিয়ে হঠাৎ এক মুহূর্তের জন্য মনে হলো সামনে বিস্তৃত যুদ্ধক্ষেত্র। পশ্চিমের অস্ত সূর্যের রক্ত আভায় একটা ভয়াল বিষণ্ণতা আছে। এইসব তাঁবু পড়েছে যেন কোনো বিদেশি সৈন্যদলের। এই যে ধোঁয়া উঠছে, যেন তাদেরই সংকেত চিহ্ন। আর এই শত সহস্র চলমান মানুষ, সবাই সৈনিক, সবাই প্রস্তুত। সেনাপতি শার্দুল সিং, তিনি যেন তার বিপুল সৈন্যবাহিনী পর্যবেক্ষণ করছেন, যেন মানুষ এখানে আসার আগে শেষবার প্রণয়ীকে চুম্বন করে এসেছে, সন্তানকে আদর করে এসেছে, পিতামাতাকে প্রণাম করে এসেছে। এখন এদের হার জিত, ফেরা না ফেরা, সবই অনিশ্চয়ের। দূরের দিকে তাকালে মনটা ছড়িয়ে পড়ে। শুনেছি 30 মাইল জুড়ে কুম্ভ মেলা বসেছে গঙ্গা দ্বীপে। মেলা কেন কে জানে, এখনো পর্যন্ত কোনো হাট বাজার দেখিনি। ঘন্টা 2-3 হাঁটছি, সবে তো নদী এলো। এই জল পেরোতে হবে একবার নয়, বারবার। তারপর সেই কাঙ্ক্ষিত হৃদয়ভূমি গঙ্গা দ্বীপ। শার্দুল সিং তার বাঁদুরের টুপির নিম্নাংশটা গুটিয়ে রেখেছিলেন, এবার নামিয়ে দিলেন ঘেরাটোপ। জলো হাওয়া। আমি খুব জল ভালোবাসি। জল দেখলেই আমার ভিতরে একটা সাড়া জাগে। হয়তো আমার খুব পূর্বের পুরুষেরা কোনো ঝর্ণার ধারে বাস করতেন। গভীর জল দেখলেই হাঁটু গেড়ে বসে ছুঁতে ইচ্ছে করে।
আর অগভীর জলে নেমে পড়ি। কিন্তু এখন এমনই এক ঘোরের মধ্যে হাঁটছি কিন্তু এখন এমন একটা ঘোরের মধ্যে হাঁটছি, পথ থেকে সরে গিয়ে জলের কাছে নেমে যাবার কথা মনেই এলো না। একসময় দেখি হাঁটি হাঁটি পা পা করে আমরা চারজনে সেই সেতুর ওপরে শোভাযাত্রায় মিশে গেছি। যেতে যেতে যে থমকে দাঁড়াবো তার উপায় নেই, থামা চলবে না, পিছন থেকে লক্ষ মানুষের গতিময় চাপ এসে আছড়ে পড়বে। শার্দুল সিং পিছনে পড়ে গেছেন, লালা গোঙা কোথায় এগিয়ে গিয়েছে। পিছন ফিরে ফিরে দেখতে চেষ্টা করছি, হঠাৎ কিছু দূরে একটি হাত শূন্যে উঠল। শার্দুল সিং ঠোঁট নেড়ে বললেন, গো অ্যাহেড, আই এম হিয়ার। দূরের দিকে বাচ্চা ছেলেদের চিহ্ন দেখা গেল না। বুঝতে পারছি কেন লাল্লান লতিফ বলেছিল কুলি নেওয়া অনুচিত। এখানে কেউ যদি পালাতে চায় আমরা তাকে ধরতে পারবো না। লালারা যদি না পালায় সেটা হবে ওদের মহানুভবতা। আমি সেতুর বাঁ পাশে, একদিকে খোলা জল আছে, সেতুর ধারে অবশ্য শক্ত লোহার বেড়া, জাল টাল নানা রকমের পার্থিব রক্ষণাবেক্ষণ, তার ফাঁক দিয়ে আসছে নদীর হাওয়া, নদীর রং, জলের গন্ধ এবং আকাশের বিস্তার ওপারের দৃশ্য। সাদা সাদা তাঁবু, সন্ন্যাসীদের চলাফেরা ওই ফাঁক দিয়ে সব এগিয়ে যাচ্ছে আমার কাছে। আর এক পাশে নিরবচ্ছিন্ন মানুষের দেওয়াল, 7-8 মানুষ ঘন, কি আরো বেশি হতে পারে। একসময় পায়ের নিচে সেতু ফুরলো, হঠাৎ মানুষের দেওয়ালটা ভেঙে গেল, ছড়িয়ে ছিটিয়ে পড়ল। পায়ের নিচের উপলি সাদা মিহি বালি। আমার আবার ইয়া উঁচু গোড়ালির মেম জুতুয়া পায়ে, খুলে হাতে নিলুম। এই বালিতে হাঁটতে গেলে খালি পাই সবচেয়ে ভালো। সামনেই অপেক্ষা করছে দুটি ক্ষুদ্র মনুষ্য মূর্তি, মাথায় বেডিং, সুটকেস। আবার তেড়ে গিয়ে সুটকেসটা ছিনিয়ে নিলুম। অনেকক্ষণ বয়েছে। সেতুটা পার হবার সময় স্পিড খুব কমে গিয়েছিল তো, বেডিংটা বওয়া আমার পক্ষে সম্ভব নয়। নেবার চেষ্টা করা কেবলমাত্র ন্যাকামি হবে। শার্দুল সিংহ এসে পড়েছেন। এখন দিব্যি এক তাঁবুর শহরে এসে পড়েছি দেখা যাচ্ছে। এই বোধহয় গঙ্গাদ্বীপ, কুম্ভনগর। আমাদের এক পাশে গঙ্গা, গঙ্গাই মনে হয়। জলের রং সাদা, যমুনা তো নীল যমুনা হবার কথা। অন্য পাশে সারি সারি তাঁবু, গঙ্গার তীর থেকে ভার্টিক্যাল রেখায় বেরিয়ে গিয়েছে পূব থেকে পশ্চিম দিকে। তাদের ফাঁকে ফাঁকে রাস্তা। দূরে একটা খুব উঁচু প্যাগোডার মতো গড়নের দর্পিত তাঁবু দেখা যাচ্ছে। এই সামনের বিনীত তাঁবুদের গায়ে তাদের ধর্মীয় প্রতিষ্ঠানের নাম লেখা। কোন কোন তাঁবুর গায়ে তাদের ধর্মীয় গুরুর ছাপা ছবির সারি সারি পোস্টার আঁটা। উপদেশের স্লোগান দেওয়া পোস্টার তো আছেই। বাহ, হে তো বেড়ে মজা। গুরুদেবের শ্রীমুখের পোস্টার পড়েছে তাঁবুর দেওয়ালে। ধর্মের বক্স অফিস নিয়ে বেশ প্রতিযোগিতাও আছে মনে হচ্ছে। শিবাজি গণেশন আর মোক্ষম কুমারদের মধ্যে সব প্রফেশনেই যখন প্রতিযোগিতা আছে, এতেই বা থাকবে না কেন? সবকিছুতেই ভেজালও আছে। সাধুদের মধ্যে তো আছেই। যারা তেমন তেমন সন্ন্যাসী, তাদের নিশ্চয়ই এমন দশা হয় না। সত্যকার সন্ন্যাসীও নিশ্চয়ই এই মেলায় অনেকেই এসেছেন। পুলিশে পুলিশে 6 লাভ। শার্দুল সমেত ছেলেদের দাঁড় করিয়ে রেখে পুলিশকে জিজ্ঞেস করতে ছুটলুম, মশাই, গভর্নরের তাঁবু, প্রেস তাঁবু এবং টুরিস্ট অফিস অথবা আনন্দময়ের আশ্রম ইত্যাদি স্থান কোথায়? তিনি আমার হাত একটা হলদে বই দিয়ে ভরিয়ে দিলেন। বললেন,
इसमें सब कुछ है, देख लीजिए। এটাতে সব উত্তর লেখা আছে? ম্যাপ আছে বুঝি? হ্যাঁ, এই তো ভেতরে একটা আলগা ম্যাপ। শীর্ষেন্দু লিখেছিলেন বটে, এবারে কুম্ভ ব্যবস্থাপনা খুব ভালো। ও হরি, এ তো এলাহাবাদের ম্যাপ। गंगा द्वीपेर मैप কই? गंगा द्वीप का कोई मैप नहीं। তবে কি করে খুঁজে পাবো টুরিস্ট অফিস? এইসব তাঁবুর ফাঁকে সরু সরু যে রাস্তা রয়েছে তাতে নামও লেখা আছে। বোধহয় কুম্ভনগর রীতিমতো টাউন প্ল্যানিং করেই তৈরি, অথচ ম্যাপ ছাপানো হয়নি। কি আশ্চর্যম! গভর্নরের তাঁবু কোথায়? হাত তুলে ওই পেল্লায় উঁচু প্যাগোডা দেখিয়ে দিয়ে পুলিশ বলে, ऊ देखिए उधर, सीधा बड़ा रास्ता से चला जाइए। বাবা, কায়দা তো মন্দ নয়। গভর্নরের তাঁবুই বটে। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। ওপাশে অর্থাৎ গোটা চারেক গলি পেরিয়ে গিয়ে একটু বড়া রাস্তা ভি আছে। সত্যি, সেখানে অনেক মোটর গাড়ি ও জিপ ঘোরাফেরা করছে। এইসব গাড়ি এখানে কি করে এলো? ভিআইপি গাড়ি হ্যাঁ, স্পেশাল পারমিশন সে আয়া। গাড়িগুলোর ভেতরে কচি মুখ, পচা মুখ, পাকা মুখ, ডাসা মুখ, নানা আকার প্রকারের ভিআইপি বৃন্দ অধিষ্ঠিত। শো শো করে ধুলোর কুয়াশা তৈরি করে পথচারীদের নাক গলা পর্যন্ত অযাচিত ভিআইপি প্রসাদে পরিপূর্ণ করে দিয়ে হুস হাস তারা বেরিয়ে যাচ্ছেন। কেউ আবার শূন্য গর্ভ, শব্দসার। আমি চারিদিকে চেয়ে দেখছি, ক্লান্ত মালবাহী পদাতিক তীর্থযাত্রীরা নাকে মুখে কাপড় গুঁজে সেই দাম্ভিক তীর্থরজকে যথাসাধ্য বাধা দিচ্ছেন। পুলিশের কথা মতো বড় রাস্তা বেয়ে চলতে চলতে দেখছি, পথের দুপাশে তাঁবুতে বড় বড় সাইনবোর্ডে ধর্মীয় সংস্থাগুলির নাম ধাম পরিচয় লেখা। প্রত্যেক তাঁবুতে মাইক। ভেতর থেকে কোথাও ভেসে আসছে মাইকে রামায়ণ পাঠ, কোথাও নাম সংকীর্তন, কোথাও অগ্নিগর্ভ হিন্দি বক্তৃতা, কোথাও আবার শুনতে পাচ্ছি ব্যাকুল পুণ্য বিক্রির বিজ্ঞাপন। এইবার এই তাঁবুতে অমুক বাবাজি অমুক বিষয়ে বক্তৃতা করবেন, সিট ভরে গেলে ঠাঁই পাবেন না, আসুন আসুন এই বেলা চলে আসুন। পাড়াগাঁয়ে সার্কাস পার্টি এলে কিংবা মফস্বলে নতুন সিনেমা খুললে যেমন মাইকে বিজ্ঞাপন ঘোষিত হয়, ঠিক তেমনি। কর্মকাণ্ডের তো মজা মন্দ নয়। সুউচ্চ প্যাগোডা তাঁবু এসে পড়ল। সত্যি বিরাট ব্যাপার। দেখি তরুণের মাথায় রঙিন নিয়ন বাতিতে দিব্যি চক্র টক্র ঘুরছে। কি এক সাধু সম্প্রদায়ের নামও শিওরে জল জল করছে। তবে এর ভিতরেই কি গভর্নরের গুচ্ছগৃহ? বাঘের ঘরে খোগের বাসা? প্রভু, কে আমাকে বলিয়া দিবে সত্য কি? অগত্যা আবার পুলিশ। ও পুলিশ জি, গভর্নর কা তাঁবু কিধর? তিনি প্রথমে অদ্ভুত এক নির্বাক বিস্মিত তিরস্কারের জটিল দৃষ্টি নিক্ষেপ করে আমার সর্বাঙ্গ জ্বালিয়ে দিলেন। তারপর নিঃশব্দ তর্জনী নির্দেশ করলেন প্যাগোডার বিপরীতে একটি করগেটেড টিনে ঘেরা বিস্তৃত অঞ্চলের দিকে। পিছন ফিরে দেখি সেখানে ঠিক ঠিক করছে পুলিশ। গেটের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে পরিচ্ছন্ন উঠোনের ভিতরে বহু তাঁবু। সামনে ছোট্ট সাইনবোর্ডে সরকারি পরিচয়পত্র টাঙানো। হ্যাঁ, এইটাই। এলুম তবে। আহ! শার্দুল সিংয়ের শুকনো মুখে হাসি ফুটল। আচ্ছা, টুরিস্ট ব্যুরো আর প্রেস অঞ্চলটা কোথায়? ও বাবা, সে কি হেথা! পুলিশ গালে হাত দেয়।
সেসব মোটে তল্লাটে নয়, অনেক দূরে, कम से कम 6-7 माइल होगा। बांध को पास, वो गंगा द्वीप में नहीं है। বারে বাহ, আমাকে চক্রবর্তী ছবি এঁকে স্পষ্ট দেখিয়েছেন এই গভর্নরের তাঁবু, আর তার পাশটিতে কোল ঘেঁষি টুরিস্ট অফিস এবং প্রেস। সেই ছবি আমার ঝোলায় মজুদ, বললেই হলো। হ্যাঁ নেহি? হো হো, পুলিশ হাসে। সে তো গভর্নরের অন্য তাঁবু। গভর্নর সাহেব ওখানেই এসে ওঠেন। এখানে গভর্নর নেই, অন্যান্য সরকারি লোকেরা আছেন। এটা নামেই গভর্নরের তাঁবু। সেই অন্যখানেই টুরিস্ট ব্যুরো এবং প্রেস, কিন্তু সেসব বহু দূরে। 2 নম্বর, 1 নম্বর সব কটা সেতু পার হয়ে সেই বাঁধের ওপারে গেলে এই জায়গা খুঁজে পাবেন। এগিয়ে যান, সামনের পুলিশকে জিজ্ঞেস করুন। এদিকে নামে সন্ধ্যা তন্দ্রালসা। গঙ্গাদ্বীপের আকাশে ঘনিয়ে আসছে মৌনী অমাবস্যার আঁধার। শার্দুল সিং একটু চঞ্চল হয়ে পড়েছেন। তাই দেখে আমি প্রশ্ন করি, পুলিশজি, আনন্দময়ী মাতাজির আশ্রম কোথায় জানেন? कौन माताजी? इधर तो बहुत माताजी आए। দূর ছাই, আনন্দময়ী মায়ের নামই যে জানে না। এ অপদার্থ পুলিশকে কিছু জিজ্ঞেস করে কাজ নেই, এমনই একটা ভাব করে শার্দুল সিং গট গট করে মিলিটারি পদক্ষেপে হঠাৎ অনেকটা এগিয়ে গেলেন। এমনি সময়ে আহ, কাহারে হেরিলাম, এ কি স্বপ্ন, এ কি মায়া! ডান দিকে একটি চায়ের স্টল, লোকজনেরা দাঁড়িয়ে চা খাচ্ছে। অমনি আমার বুকের মধ্যে চা স্পৃহ চঞ্চল চাতকটি চা 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 নেচে উঠল। পা দুটি আপনি আপনি থেমেছে, যেন শকুন্তলার বলকলে অদৃশ্য কণ্টক বিঁধল নাকি শিবমুগ্ধা পার্বতী। চা চমৎকৃতা নবনীতা ন যজো ন তস্থৌ। নেশা বলে কথা, এতক্ষণ চলার নেশায় চলেছি। সেই বেলা 3টে থেকে হাঁটছি তো হাঁটছি, এখন 6টা বেজে গেছে। চায়ের কথা মনেই পড়েনি। এতক্ষণ কেবল মুখ দেখেছি, চারদিকে মুখের ভিড়ের মধ্যে একটিও চেনা মুখ নেই। প্রত্যেকটি মুখের দিকে যত্ন করে চেয়ে দেখেছি, যদি একটিও চেনা মুখ চোখে পড়ে যায়। কি না ঘটে এই বিচিত্র ভুবনে! সে এক অন্য তৃষ্ণায় পথ চলতে চলতে চায়ের তেষ্টা ভুলেছিলাম। হঠাৎ সামনে চা দেখতে পেয়েই চাটকিনি। চেনা নেশার মুখ অচেনা মুখের নেশা ভুলিয়ে দিল মুহূর্তেই। কিন্তু হলে কি হবে? হা শার্দুল সিংহ! তিনি ওদিকে বাড়িতে লাঠি ঠুকতে ঠুকতে টুকটুক করে অনেক দূর এগিয়ে গেছেন। মিলিটারি সাধুর ডিসিপ্লিন, সে বড় ভয়ঙ্কর। তিনি চা খান না, একেই শার্দুল তাই সিংহ, তদুপরি সাত্ত্বিক। কি কম্বিনেশন! সে বড় ভয়ানক জীব। আবারও দাঁড়ালে এবার হারিয়ে যাব। চা চুলোয় যাও, নিম্নে উতলা ধরণী তল, ঘাস বিচালি ঘাস। ফরওয়ার্ড মার্চ শুরু করে দিই। বাচ্চারাও এগিয়ে গেছে, চটি জুতো আর কিট ব্যাগ হাতে, পায়ে ডাবল মোজা। আমি থুপথুপিয়ে ঠান্ডা বালিতে অনেকক্ষণ হাঁটছি, পা জমে হিম বরফ। এবার চটি জোড়া ঝেড়ে ঝুড়ে পায়ে দিই। এদিকে রাস্তাটা খানিকটা বাঁধার মতন, পায়ের নিচে একটা ভার সহ কাঠিন্যের আরাম অনুভব করছি। বালির অতল নরম প্রশ্রয় নেই। আহ, জুতোয় ঢুকে বেচারা পা দুখানি যেন মায়ের কোলের উষ্ণ আরাম পেয়ে যায়। সত্যি, কত অল্পতেই
শরীর আমাদের সুখী করে, মন কিন্তু অত অল্পে ভরে না। চা হলো না, কেবল চলাই হলো। ক্রমশ চায়ের স্টলটি পিছনে স্টিল ফটোগ্রাফের অঙ্গ হয়ে গেল, তারপর মুছে গেল ধীরে, সন্ধ্যায় আর দূরত্বে। আবার পথের নেশায় চোখ উচাটন, পা সামনে টানছে। পথের শেষ কোথায়? শার্দুল সিং এবার নিজেই পুলিশদের জিজ্ঞাসাবাদি করছেন। অন্ধকার নেমে আসছে, দুপাশের ল্যাম্প পোস্টে আলো জ্বলে উঠেছে, বিজলি বাতির ব্যবস্থা সুপ্রচুর। না, এত আলোয় মৌনী অমাবস্যা টেরও পাওয়া যাবে না। গভর্নর পরিত্যক্ত গভর্নরের তাঁবুর কাছে ওই একটি সবেধন পুলিশই কিছু কিছু তবু খবর রাখতো। বাকি পুলিশেরা প্রায় সকলেই এক বাক্যে বলতে লাগলো, আমরা তো এলাহাবাদের পুলিশ নই বাছা, বাইরে থেকে সদ্য এসেছি, এখানকার পথ ঘাট কিছুই জানি না। আমরা অন্য পাড়ার ছেলে, বেপাড়ায় খেলতে এসেছি। আমরা ট্রাফিক সামলাতে পারি, রাস্তা বাতলাতে পারি না। ইতিমধ্যে মাইকের ঘোষণার আরেক চরিত্র উদ্ঘাটিত হয়েছে। সন্ন্যাসী ঘোষণার পাশাপাশি পুলিশি ঘোষণা। মাঝে মাঝেই দোতলা উঁচু মাচা বেঁধে পুলিশ মোতায়েন করা হয়েছে দূরদৃষ্টির সুবিধার জন্য। সেখানেও মাইক আছে। পুলিশরা প্রায় হেঁকে বলছেন, मुन्नी का माँ, गांव हरकी-द्वार, जिला दारभांगा, बिहार। आपको पोती जानकीलाल इधर खड़े हैं, पुलिस थाने पर आ जाइए। नैना देवी, गांव दूधपुर, बीकानेर, आपको लड़का जोधमल सिंह। এসব শব্দ কানে ঢুকেও ঢুকছে না, ঘটনাগুলো শব্দ মাত্র হয়ে রয়েছে। পথে একটি খোকা সন্ন্যাসী হঠাৎ পিছু নিল, সঙ্গে সঙ্গে এসে ভীষণ জ্বালাতে লাগলো। এক রুপাইয়া দে দো বেটি, লকড়ি কে লিয়ে। কি, নিজের গোঁফ ফোটেনি, আমাকে কিনা বেটি বলা! এই সেদিন কলকাতার রাস্তায় এক বাঙালি ট্যাক্সিওয়ালার সঙ্গে ঝগড়া হয়েছিল, যে যার গাড়ি থেকে মুখ ঝুঁকিয়ে। ছোকরা অতি বেপরোয়া কাঁচা চালায়, আর মুখটিও কাঁচা। আমি তাকে জিজ্ঞেস করলাম, মশাইয়ের কতদিনের লাইসেন্স? সে বলল 5 বছর। আপনার বুঝি এখনো হয়নি? আমি প্রায় নাবালক বয়স থেকেই লাইসেন্সড ড্রাইভার। সগৌরবে যেই বলেছি 5, আমার 17। অমনি সেই ছোকরা অট্টহাস্য করে উঠল। 17 বছর? 17 তো আপনার বয়সই হয়নি। শুনে রাগে আমি বাক্যহারা, কান ঝনঝন করল, খেপে গেলুম, মিথ্যেবাদী বলা! আর সেই ফাঁকে হাস্যবদনে সাঁ করে বেরিয়ে গেল সে। এই খোকা সন্ন্যাসীটির বেটি ডাক শুনে সেই কথাটা মনে পড়ে গেল। যত পাকা বিচ্ছু ছেলে! লকড়ি সে কা হোগা? টাকা বের করে দিয়ে প্রশ্ন করি। এক গাল হেসে খোকা বলে, কাঠ কিনবে, ধুনি জ্বালাবে, শীত করছে। খোকা সন্ন্যাসীর এই শীতেও গা খালি, ভীষণ ক্লান্ত পা, পিঠ যেন আর পিঠে থাকতে চাইছে না। হাতের জিনিসের ওজন ক্রমশ বেড়েই উঠছে, অন্ধকার তাঁবুগুলোর রং দ্রুত পাল্টে যাচ্ছে। এমন সময়ে অনেক গাঁদা ফুলের মালায় সাজানো সিংহাসনের পালকিতে চড়ে একজন সাধু মহারাজ পথ দিয়ে গেলেন। সঙ্গে দলে দলে শিষ্য, পতাকা টতাকা উড়ছে, সব পতাকা। ভিড়ের কাছে শুধিয়ে শুনলুম উনি নাকি একজন শঙ্করাচার্য। বাহ, কি পুণ্য! শঙ্করাচার্য দর্শন! ভিড়কে আবার শুধাই, আনন্দময়ীর আশ্রম কোথায় কেউ জানেন? না, কেউ না। নিজেরা আর কথা বলছি না, না শার্দুল সিং না আমি। শুধু হাঁটছি, থামছি,
প্রশ্ন করছি, হাঁটছি। কেউ জানে না, কেউ জানে না আমরা কোথায় যাচ্ছি, কে তা জানে। অন্ধকারে রেখা দেখা যায় না ভালো। এমন সময়ে হারে রে, চলার পথ কে যেন আটকালো। চলতি মানুষেরা দাঁড়িয়ে পড়লেন, ছড়িয়ে পড়লেন। আমাদের সামনে একজন নগ্ন সাধু দুহাত ছড়িয়ে দাঁড়ালেন। তার ছড়ানো হাত ধরে দুহাত প্রসারিত করে আরো কয়েকজন নগ্ন সাধু। কি ব্যাপার? এখন রাস্তা বন্ধ কেন? তাঁবু থেকে এক্ষুনি একদল নাগা সন্ন্যাসী শোভাযাত্রা করে বেরুবেন, অন্য এক আখড়ায় যাবেন। তারা চলে না যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। দাঁড়িয়েই রইলুম। নাগা সন্ন্যাসীর চিহ্ন নেই। গোঙা লালারা মাথা থেকে মালপত্র নামিয়ে মাটিতে রাখলো। যেখানটায় দাঁড়িয়েছি ঠিক সেইখানেই আবার খানিকটা জল কাদা জমে আছে, অথচ নড়বার উপায় নেই। ফুটপাত অপেক্ষমান মানুষে মানুষে ঠাসা হয়ে আছে, পূর্ণ অবরুদ্ধ, যাকে বলে জ্যাম ধরা অবস্থা। হঠাৎ জনস্রোতের মুখে পাথর চাপা পড়ল, অথচ স্রোত উথলে উঠল না, কেবল ঘন থেকে ঘনতর হয়ে জমে উঠতে লাগলো পরস্পর সংলগ্ন মনুষ্য শরীর। ধৈর্যের এক আশ্চর্য পরীক্ষা দেখেছি সেদিন গঙ্গা দ্বীপে। গোঙাটা এরই মধ্যে কোথায় পালালো। লালা বলল, ভয় নেই, প্রকৃতির ডাকে সাড়া দিতে গেছে, এক্ষুনি আসবে। ভাগ্যিস গোঙা তখনই এসে পড়ল, নইলে সে সন্ধ্যায় ওকে আর আমরা খুঁজে পেতুম কিনা কে জানে। কিছুক্ষণের মধ্যেই ভিড়ের চাপ অসম্ভব বেড়ে উঠল, দাঁড়িয়ে থাকতে যেন দিচ্ছে না। অথচ একবার পা পড়ে গেলে আর রক্ষে থাকবে না। যেমন করে হোক মাটিতে পা গেঁথেও খাড়া থাকা চাই। শার্দুল সিং এর জন্য খুব উদ্বেগ হতে লাগলো। সারাদিন অভুক্ত বৃদ্ধ এতক্ষণ হাঁটতে হাঁটতে ক্লান্ত। তার গন্তব্যের কোনো নির্দেশ এখনো পর্যন্ত জোগাড় হয়নি। তার উপরে এই অমানুষিক ভিড়, চাপে দম আটকে আসছে। অত শীতের মধ্যেও ভিড়ের নিষ্পেষণে ঘাম হবার মতো অবস্থা। সামনে দিয়ে ইতিমধ্যে নাগা সাধুদের শোভাযাত্রা শুরু হয়েছে। এ কি, এরা তো বালক মাত্র, আপাদ মস্তক সর্বাঙ্গ মুন্ডিত, সামনে ছোট্ট কৌপিন ডুমুর পাতার মতন করে পড়া, হাতে ছোট একটা লাঠি বা গাছের ডাল, ঠিক ঠাউর করতে পারলাম না। আর একটু একটু করে কাপড়ও। বৈষ্ণব চেহারার বালক, কিশোরের দল চলেছে, চলেছে তো চলেছেই। শেষ দিকে আসতে লাগলো নাগাদের অন্য এক সম্প্রদায়। এটা বয়স্কদের দল, দাড়ি গোফের ঝোপ জঙ্গল, পূর্ণ উলঙ্গ, হাতে ত্রিশূল। অনেকের গলায় বুকে রুদ্রাক্ষের মালার সঙ্গে গাঁদা ফুলের মালাও শোভা পাচ্ছে। এই নগ্ন বৈরাগ্যেরও ভীষণ একটা উগ্রতা আছে, রুদ্রতা আছে। মা কালীকে মনে পড়ে যায়। পিছনে ভিড়ের চাপ বাড়ছে। সেই চাপের বিরুদ্ধে অটল থাকার জন্য পেশির যুদ্ধে দম আটকে আসছে। এরই মধ্যে আমার একটা বাড়তি যন্ত্রণা জুটেছে। ভিড়ের সুযোগে একটি নগ্ন নির্জন হাত উপরে কিছু নগদ পুণ্যের লোভে যার পর নাই উত্তক্ত করছে। এত ভিড়, উপায় নেই যে পিছন ফিরে পুণ্যার্থীটিকে দেখব। উড়ে আসা আরশোলা গা থেকে ঝেড়ে ফেলার মতো নোংরা হাতটাকে বার বার ঝেড়ে ফেলে দিচ্ছি। কিন্তু আমার নিরুপায় আত্মরক্ষায় অপারগ অবস্থা এবং সম্ভবত নাগাদের নগ্নতাও তাকে ভীরুতার দুঃসাহস যোগাচ্ছে। ওই হাতের সঙ্গে শুরু হয়েছে আমার স্নায়ুর যুদ্ধ। প্রবল রাম চিমটি কেটে দেখলুম, তাও ফল হলো না। কি করি? বাচ্চা দুটো প্রসেশন দেখছে এক মনে। পরিশ্রান্ত শার্দুল সিং
তার বেডিং এর ওপর বসে পড়েছেন, চক্ষু নিমিলিত। আমি এবার খপ করে হাতটি চেপে ধরলাম, তারপর গলা একেবারে উঁচু না করেও স্পষ্ট শ্রোতব্য স্বরে ইংরেজি ভাষায় বললুম, যদি এবার চেঁচিয়ে উঠি আপনি কিন্তু খুন হয়ে যাবেন। এই ভিড় আপনাকে এক্ষুনি টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবে। বলে হাতটা ছেড়ে দিলুম। ইংরেজিতে বললুম, কেননা আমার মনে হলো এই কুৎসিত লোভাতুরতা নির্ঘাত আমাদের শিক্ষিত মধ্যবিত্ত তারই লক্ষণ। মক হবার ভীতি প্রদর্শনে দিব্যি কাজ হলো। হাতের মালিক সংবৃত হলেন। কথাটা যথাসাধ্য চাপা গলায় বললেও ভিড় এত ঘন যে এপাশ ওপাশের দু চারজন শুনেছেন। ওপাশের একটি মহিলা হিন্দিতে জানবার জাতের শব্দ করলেন। সহানুভূতি পাইয়াই হৃদয় দ্রবীভূত হইল। আমি আরো সহানুভূতির প্রত্যাশী হয়ে গদগদ চিত্তে একটা বেমকা প্রশ্ন করে বসি, বেহেনজি, आप आनंदमयी माताजी को आश्रम जानते हैं? জানি অবশ্য উত্তরটা কি হবে, তবুও আমার ভালোবাসার ভাষাই এখন এবম্বিত হয়ে দাঁড়িয়েছে। টুরিস্ট ব্যুরো কিংবা প্রেস অথবা আনন্দময়ী? প্রশ্নটা শুনে শার্দুল সিং চোখ মেললেন। সে চোখে এখন হাল ছাড়া উদাস দৃষ্টি। উত্তরটা তাঁরও জানা। बहन बोलन, आनंदमयी माता जी? हाँ हाँ जरूर, मैं भी उधर ही जा रही हूँ। সখী কেবা শুনাইল শ্যাম নাম। শার্দুল সিং এর দিকে দেখলুম, উনি শুনতে পাননি। আবার চোখ বুঝেছেন। অনেক সাধায়ে অনেক কাঁদায়ে দরস মিলালি মোরে, বধু আর না ছাড়িব তোরে। বেহেনজি, আমি কাতর আর্তনাদ করি, आप हम लोगों को छोड़ के मत जाइए, हम 3 बजे से छूर छूर के थक गए हो, आश्रम नहीं मिला। এক মুখ হেসে বেহেনজি বললেন, জরুর, আপনি আমার সঙ্গে সঙ্গে আসুন, আগে নাগারা দূর হয়ে যাক। আমি এবার চেঁচিয়ে ডাকি, বাবা বাবা উঠুন, দেখুন ইনি আশ্রম চেনেন, ইনিও আনন্দময়ীর কাছেই যাচ্ছেন, আমাদের সঙ্গে করে নিয়ে যাবেন। প্রায় লাফ দিয়ে উঠে দাঁড়ালেন বৃদ্ধ শার্দুল। আকর্ণ টুপি হাসি ফুটল। মৌনী অমাবস্যার অন্ধকার তাড়িয়ে দিয়ে সে হাসি জলজল করে উঠল। রিয়েলি হাউ মার্ভেলাস, আই ওয়াজ জাস্ট বিগিনিং টু ডেসপেয়ার। ঈশ্বরই আপনাকে গুরুর কাছে নিয়ে যাবার জন্য পথ প্রদর্শিকা পাঠিয়ে দিয়েছেন। আপনি তো মহাপুণ্যবান বাবা। Why should you despair? এক মুহূর্তেই এই প্রায় ৪৫ মিনিট ধরে ঠায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের অরণ্যে সন্ধ্যার অন্ধকার ঘনীভূত হতে দেখার পরম ক্লান্তি অপনোদিত হলো। মুছে গেল ভিড়ের চাপ। শার্দুল সিং হাতের কিট ব্যাগটা তুলে নিলেন এবং আমিও যথারীতি সেটি ছিনিয়ে নিলাম। কিছুক্ষণের মধ্যেই কপাল জোরে নাগারাও অন্তর্হিত হলেন। কোন এক বিশাল প্রাগৈতিহাসিক প্রাণীর নিদ্রাভঙ্গের মতো স্তব্ধ ভিড় আবার নড়ে উঠল। আমি শক্ত করে বেহেনজির আঁচল চেপে ধরি। শার্দুল সিং চেঁচিয়ে ওঠেন, সাবধান, এই সময়টাই সবচেয়ে ভয়ের। লালা গোঙা যথাসাধ্য শক্ত হয়ে মাটিতে পা বিধিয়ে গতিশীল ভিড়ের বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগ করে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। ক্রমশ ভিড় ছিটকে যায় পথে। চারিদিকে ছড়িয়ে পড়েন স্থগিত তীর্থযাত্রীরা। বেহেনজি হাঁটা শুরু করেন। দূরে হঠাৎ একটা আলোর তৈরি রেখা চোখে পড়ে। সেটি অন্ধকার আকাশের গায়ে বেশ অনেকটা উঁচুতে। গঙ্গা তব প্রসাদাত মুক্তি। মনের মধ্যে একটা বাজনা বেজে উঠল যেন। এই তো প্রয়াগ ধাম, তীর্থরাজ।
কুম্ভ মেলা বিষয়ে ওখানে আরো একটা আলোর লেখা শ্লোকাংশ জ্বলছিল, যার শেষ শব্দ প্রয়াগ, কিন্তু আমার এখন আর সেটা মনে নেই। লেখাগুলো দেখে চোখে জল এসে গেল আমার। এসেছি, এসেছি তবে। ছুটতে ছুটতে হাঁটছি বাহেনজির পিছনে পিছনে। খুব দ্রুত পায়ে চলেন তিনি, তাই বলে ওকে হারিয়ে ফেললে চলবে না কিছুতেই। পায়ের ক্লান্তি যখন ঘুচে গেছে, হাতের বোঝাগুলি যেন ভারহীন হয়ে গেছে, আমাদের পায়ে এখন যে সেই বিশ্ববীণার ছন্দটি এসে গিয়েছে, যে নাচের ছন্দে বিপুল বস্তুর ভারও হালকা হয়ে যায়। বুকের মধ্যে গুনগুনিয়ে উঠতে লাগলো সুর। ভাঙা বেসুরো গলাকে আর বাধা দিতে পারলুম না। তুমি যত ভার দিয়েছ সে ভার করিয়া দিয়েছ সোজা। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! এখানে চলার জায়গাও বিস্তৃত, ভিড়ের চাপ নেই। এমন সময় একজন বাঙালি মহিলা, তার সঙ্গে আরো প্রায় ৫-৬ জন যাত্রী হাঁপাতে হাঁপাতে এসে আমাকেই জিজ্ঞেস করলেন, আচ্ছা, আনন্দময়ী মায়ের তাঁবুটা? মনের ভেতরের মস্ত একটা হাসি আছড়ে পড়ল মুখে। হ্যাঁ, এইবারে স্ট্রাকচারটা সম্পূর্ণ হলো বটে। ফাঁকা ডান হাতটা তার দিকে বাড়িয়ে দিয়ে আত্মস্থ গলায় বলি, হ্যাঁ, আমরা ওখানেই যাচ্ছি, আমাদের সঙ্গে আসুন আপনি। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল করুণা তোমার কোন পথ দিয়ে এই অসাধারণ ভ্রমণ কাহিনীটির আজকের পর্ব। যদি ভালো লাগে একটা লাইক করবেন। যদি সব পর্বগুলো শুনতে চান তাহলে এই ভিডিওর নিচে যে বারে আমার চ্যানেলের নাম দেওয়া আছে সেখানে ক্লিক করুন, পেয়ে যাবেন চ্যানেলের হোম পেজ। হোম পেজে পাবেন প্লেলিস্ট, প্লেলিস্টে পাবেন করুণা তোমার কোন পথ দিয়ে। আরো অজস্র গল্প রয়েছে, সবগুলি শুনুন যতক্ষণ না নতুন গল্প আনছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।